হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা স্টাডি সলিউশন। আজকে আমি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্সের একটা মেন টপিক বোঝাবো, যেখানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা কি করে ক্যালকুলেট করতে হয়, কি করে আইডেন্টিফাই করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, সেগুলো সম্পর্কে আজকে আমি বোঝাবো। তো স্ট্যাটিস্টিক্স করতে গেলে তার আগে আমাদের একটা টার্ম জেনে রাখতে হবে, যেটা খুব ইউজ হয় স্ট্যাটিস্টিক্যাল যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তো ফার্স্ট অফ অল আগে আমি জেনে নিই সেন্ট্রাল টেন্ডেন্সি কি। বেসিক্যালি দেখবে অনেক সময় আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করতে যাই, যেখানে এরকম হয় যে মানে কিছু ভ্যালুজ এদের টেনাসিটি থাকে বা টেন্ডেন্সি থাকে একটা পার্টিকুলার ভ্যালুর কাছাকাছি সবসময় আসবে। কিরকম ভাবে, যেমন ধরো আমি যদি বলি যে এপ্রিল মাসে ওয়েদার টেম্পারেচার কত, ওকে, তো তুমি দেখবে যদি এপ্রিল মাসে জেনারেল টেম্পারেচার 34 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে, তাহলে হয়তো 1 তারিখে ছিল 32.5, 2 তারিখে ছিল 32.3, 3 তারিখে ছিল 32.5। আবার ধরো এরকম পরপর ক্যালকুলেট করতে করতে হয়তো তুমি দেখলে যে 14 এপ্রিল সেই সময় গিয়ে হয়তো দেখা গেল 33.2। মানে দেখবে জেনারেলি এই যে ভ্যালুজ গুলো আমি ডে বাই ডে ক্যালকুলেট করছি, অ্যানালাইসিস করছি, সেগুলো কিন্তু নিয়ার অ্যাবাউট ওই 32 থেকে 34 35 এই রেঞ্জের মধ্যে পাচ্ছি। তার মানে প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলোর কিন্তু একটা টেন্ডেন্সি হচ্ছে কোনো একটা রেঞ্জ বা কোনো একটা পার্টিকুলার ভ্যালুর কাছাকাছি আগে পরে জাস্ট সাম পয়েন্টের ডিফারেন্স বা 1-2 ভ্যালুর ডিফারেন্স এরকম ভাবে আসছে। তো তখন কিন্তু সেটাকে আমরা কি বলবো, সেন্ট্রাল টেন্ডেন্সি। সেই ভ্যালুটা যে ভ্যালুর কাছাকাছি আসার একটা টেনাসিটি থাকছে, তখন সেই প্রসেসটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হবে। মানে ধরো কোনো একদিন ওয়েদার ছিল 32, আবার কোনো একদিন ছিল 32.3, কোনো একদিন ছিল 32.5, কোনো একদিন হয়েছে 33.1, কোনো একদিন হয়েছে ধরো 33.3, এরকম এসেছে 5 দিনের ডেটা। তো আমার টেনাসিটি কিন্তু এটা বা এটা হবে না, আমার টেনাসিটি হবে হয় মিডল বা যদি মিডলের কাছাকাছি হয়। যেমন এখানে আমি 5টা নিয়েছি দেখে মিডল পেয়ে গেলাম, যদি 5টার বদলে এরকম 6টা থাকতো তাহলে পরে আইদার 3 বা 4, মানে একদম সেন্ট্রাল পয়েন্টে যে ভ্যালুস গুলো থাকবে সেটাকে আমাকে মেজারমেন্ট হিসেবে ক্যালকুলেট করতে হবে। ওকে, সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা কি বুঝলাম, অনেকগুলো ভ্যালুজ এর মধ্যে, পসিবল ভ্যালুজ এর মধ্যে এমন একটা কোনো ভ্যালু মিডল বা মিডলের কাছাকাছি দেখে চুজ করতে হবে, যেটা দেখে ওই সমস্ত ডেটাগুলোর একটা স্পেসিফিক অ্যানালাইসিস আমরা করতে পারবো। যেমন যে আমি একটু আগে ভ্যালুজ গুলো দেখিয়েছিলাম, সেখানে যে আমি ধরলাম 32.5, সেটা দেখে কিন্তু আমি অ্যাজাম্পশন করতে পারছি যে এপ্রিলের 1 থেকে 5 তারিখের মধ্যে ম্যাক্সিমাম একটা অ্যাভারেজ টেম্পারেচার ছিল 32.5। ঠিক আছে, কম বেশি হতে পারে। তো সেটা হলো মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এবার এটা ক্যালকুলেট করার 3 রকম প্রসেস। দেয়ার আর 3 ডিফারেন্ট ওয়েজ থ্রু হুইচ উই ক্যান ক্যালকুলেট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কি কি আছে? নাম্বার 1 মিন, নাম্বার 2 median, and number 3 is mood. ওকে, আজকের এই ভিডিওতে আমরা মিন যে মেজারমেন্ট প্রসেস আছে সেটাকে ডিসকাস করব উইথ ডিফারেন্ট এর যে আলাদা আলাদা প্রসেস আছে সেগুলো উইথ এক্সাম্পলস। ওকে, তো আমরা একটা একটা করে স্টার্ট করছি। ফার্স্ট যেটা আমি করব সেটা হচ্ছে মিন কাকে বলে অ্যাকচুয়ালি, এবং মিন ক্যালকুলেট করার যে ডিফারেন্ট ওয়েজ আছে সেগুলো কি। একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, রেঞ্জ অফ ডেটা দেওয়া থাকবে, সেগুলোকে অ্যানালাইসিস করে একটা মানে একটা পার্টিকুলার ভ্যালু বার করতে হবে, যেটা ওই সেন্ট্রাল টেন্ডেন্সি বার করার পদ্ধতি। ওকে, তো 3 রকম প্রসেস এখানে আছে এটা করার, মিন ক্যালকুলেট করার। ফার্স্ট যে প্রসেসটা সেটা হলো ডাইরেক্ট মেথড। Number D, shortcut or deviation method. Number C, step deviation method. So there are 3 processes to calculate mean of some given statistical data. Okay, তো আমরা ফার্স্ট ডাইরেক্ট মেথড দিয়ে স্টার্ট করছি। আমি ফার্স্টে প্রসেসটা ডাইরেক্ট মেথডের বলবো, তারপরে তার করেসপন্ডিং একটা এক্সাম্পল দেবো। সেম আমি স্টেপ ডেভিয়েশনের ক্ষেত্রেও করবো, সেম আমি শর্টকাট বা সিম্পল ডেভিয়েশন মেথডের ক্ষেত্রেও করবো। তো ফার্স্ট যেটা আমি লিখলাম সেটা কি লিখলাম, ডাইরেক্ট মেথড। এটা আমরা এর আগের ক্লাসগুলোতেও কিন্তু করেছি।
ঠিক আছে? সেটা কি, যদি আমার কাছে নাম্বার অফ অবজারভেশন হয় n, ধরেন 5 দিন কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস করেছি, পরপর 5 দিন কিছু একটাকে আমি অবজার্ভ করেছি, তাহলে কদিন অবজার্ভ করেছি? 5 দিন, দ্যাট ইজ n। আর যদি অবজারভেশন, ভ্যালু অফ অবজারভেশন কি কি, ধর আমি ধরলাম x1, x2, x3, এইভাবে যেহেতু n ডেটস আছে তার মানে x অফ n। কারণ যদি আমি n দিন আমি অবজারভেশন করে থাকি তাহলে n নাম্বার অফ ভ্যালুস পাবো। প্রথম দিন ধরো x1 পেয়েছি, সেকেন্ড দিন x2 পেয়েছি, থার্ড দিন x3 পেয়েছি, এইভাবে n ডেজে গিয়ে আমি x অফ n এই কটা ডেটা পেয়েছি। তাহলে আমি ডাইরেক্ট মেথড ইউজ করে মিন কিভাবে ক্যালকুলেট করব? সিম্পল, আমরা জানি এগুলোকে সাম করে দিতে হবে, ভ্যালুস গুলোকে, অবজারভেশনের যে ভ্যালুগুলো আছে x অফ n পর্যন্ত আর বাই n। ওকে, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মসে এইভাবে লিখবো, সামেশন, যেগুলো সাম করেছি যেহেতু, সামেশন অফ x অফ i, নিচে হচ্ছে n, কিন্তু n, ঠিক আছে, সামেশন অফ x অফ i আর নিচে হচ্ছে n। এই আইটা শুরু কোথায়? আইটা শুরু হচ্ছে ফার্স্ট টার্ম 1 থেকে, যাবে কত দূর? n পর্যন্ত। এটা লেখার দরকার নেই, বেসিক্যালি যদি লিখতে চাও তাহলে লিখে রাখতে পারো i ইকুয়াল টু 1 থেকে শুরু হচ্ছে, n পর্যন্ত যাবে। এটা হলো ডাইরেক্ট মেথড করার ফর্মুলা। এবার আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। ওকে, দেখো হেডিং করেছি মিন অফ আনগ্রুপড ডেটা। আনগ্রুপড ডেটা কোনগুলো? যেখানে দেখো যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনো গ্রুপিজম নেই, মানে সব সিঙ্গেল ভ্যালু দেওয়া রয়েছে। ওকে, তো মিন অফ গ্রুপ ডেটা যখন থাকবে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। মিন অফ গ্রুপ ডেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ডাইরেক্ট মেথড ইউজ করতে পারি, আবার অন্যান্য মেথডগুলো ইউজ হবে, বাট আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট মেথড করলেই মানে হয়ে যাবে, এর জন্য আদার্স যে মেথডগুলো আছে সেগুলোর কোনো প্রয়োজন নেই। আনগ্রুপড বলতে কি বোঝাচ্ছে? দেখো এখানে 12 স্টুডেন্টস আছে যাদের মান্থলি টেস্টের মার্কস দেওয়া রয়েছে, এক একজনের এক এক রকম বা ডুপ্লিকেটও হতে পারে, বাট সেক্ষেত্রে কিন্তু কোনো রেঞ্জ দেওয়া নেই যে ধরো 11 পেয়েছে 5 জন, 20 পেয়েছে 6 জন, বা 10 থেকে 15-র মধ্যে পেয়েছে 20 জন, এরকম কোনো রেঞ্জ বা একটা একের বেশি ভ্যালু দিয়ে কিন্তু কিছু বলে দেওয়া নেই। ওকে, এখানে 12 জন স্টুডেন্ট এবং তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বলে দেওয়া রয়েছে। এই রকমের প্রবলেমগুলোকে কিন্তু সবসময় আমরা ডাইরেক্ট মেথড দিয়ে সলভ করবো। ভ্যালুস গুলো দিয়ে দিয়েছে, মিন অফ দেয়ার মার্কস বার করতে বলেছে, আর বলেছে দ্য মিন অফ দেয়ার মার্কস হোয়েন দ্য মার্কস অফ ইচ স্টুডেন্টস আর ইনক্রিজড বাই 3। প্রত্যেক জনের মার্কস যদি 3 করে বাড়িয়ে দেওয়া হয় তাহলে তখন নিউ মিনটা কত হবে। তো ফার্স্ট আমি আগে নাম্বার 1টা সলভ করছি। তো মিন কি করে বার করতে হয়? মিনের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, সামেশন অফ ডেটা বাই n। ওকে, তো সামেশন অফ ডেটা মানে হচ্ছে কি ডেটাগুলো এইগুলো সবকটার সাম করতে হবে, বাই n মানে নাম্বার অফ অবজারভেশন। এখানে নাম্বার অফ অবজারভেশন মানে কতজনের মার্কস আমি রেখেছি, 12 জনের মার্কস রেখেছি, তাহলে এখানে nটা হচ্ছে কত? 12। x অফ i টা সামেশন করছি, 11 প্লাস 19 প্লাস 07 প্লাস 13 প্লাস 18 প্লাস 21 প্লাস 09 প্লাস 05 প্লাস 20 প্লাস 17 প্লাস 16 প্লাস 21। এইসব কটাকে আমাকে সাম করতে হবে, আর নাম্বার অফ স্টুডেন্টস কত? এখানে 12। এটাকে সাম করলে আমি পাবো 177/12। ওকে, তো এটা আমি 177 কে 12 দিয়ে ডিভাইড করে নিচ্ছি, 57 9 54 6, তাহলে হয়ে গেল কত? 14.75। তাহলে আমি মিনটা পেয়ে গেলাম, therefore mean equal to 14.75। একটা ভ্যালু দিয়ে পেয়ে গেছি। ওকে, আসছি নেক্সট কোশ্চেন, একটু মুছে নিচ্ছি এটা। কোয়েশ্চেন নাম্বার 2-তে আসছি। বলেছে যদি প্রত্যেকটার মার্কস 3 ঘর করে বাড়িয়ে দেওয়া হয় তাহলে পরে নতুন মিনটা কত হবে। এবারে আমি কি তাহলে এই প্রত্যেকটার সাথে আগে 3 3 3 করে অ্যাড করব, করে যেগুলো পেলাম সেটাকে আবার এইভাবে অ্যাড করে বাই 12 করব? তাহলে কিন্তু প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, এবং আমার মানে ওয়ার্কলোডটা অনেকটা বেশি বেড়ে যাবে, অনেকটা টিডিয়াস জব হয়ে যাবে। তো আমি কি করব? আমি জানি প্রত্যেকটাতে যদি 3 ঘর করে বাড়ে
তাহলে 12 জনের এগেইনস্টে কতটা বাড়বে? একজনের জন্য যদি 3 ভ্যালু বাড়ে তাহলে 12 জনের জন্য 12 ইন্টু 3 36 ভ্যালু বাড়বে। তাহলে ওভারঅল সাম কত আমি পেয়েছিলাম 177, তার সাথে বাড়বে কত আরো 36। ওকে, তো আমি সেই প্রসেসটাতে যাব। দ্য টোটাল ভ্যালু ইনক্রিজড, এক একজনের 3 করে বেড়েছে, টোটাল স্টুডেন্ট 12, তাহলে 36 ভ্যালু বেড়েছে। therefore নিউ সাম, এখন আগে তো এটা ছিলই, এটা তো থাকবে, এটা তো চেঞ্জ হচ্ছে না, তার সাথে 36 অ্যাড হচ্ছে, তাহলে কত হলো 13 ক্যারি 1, এটা তো 0 হয়ে যাচ্ছে 1 2। ওকে, therefore নিউ মিন কত হচ্ছে 213, না নাম্বার অফ স্টুডেন্ট তো বাড়েনি, ওটা তো 12ই আছে, বাই 12। এবার এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এটাকে আমি কেটে দিচ্ছি, এটা কত হবে 71, এটা 4, তাহলে 71/4, আর এটা হচ্ছে 117.75। ওকে, তাহলে নতুন মিন কত পেয়ে গেলাম 70.75। তো কোয়েশ্চেন নাম্বার 1 এ ছিল মিন বার করলাম, এবং কোয়েশ্চেন নাম্বার 2 তে ছিল যে ইন্ডিভিজুয়াল ভ্যালু 3 করে বাড়াতে হবে। তো আমি ইন্ডিভিজুয়াল এরকম ভাবে 3 যোগ করে 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 কিন্তু করবো না, টোটাল 12 জনের ক্ষেত্রে 3 ইন্টু 12 বাড়িয়ে দিয়েছি 36 করে, সেটাকে আমি নতুন ভ্যালুর সাথে পুরোনো ভ্যালুর সাথে অ্যাড করে নতুন সামটা বার করে নিলাম। ওকে, তো এইটা হচ্ছে একটা প্রবলেম দেখালাম, এরপরে আমি নেক্সট প্রবলেমটা দেখাচ্ছি। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন ইজ the mean age of 33 students of a class is 13 years. If one girl leaves the class, the mean becomes 12 whole 15/16 years. What is the age of the girl? এটা হচ্ছে কোয়েশ্চেন। তো mean age of 33 students of a class is 13 years, এটা বলে দিয়েছে। তাহলে এখানে আমাকে কি কি দিয়ে দিয়েছে দেখো, n that is number of students কত 33, আর এদের মিনটাও বলে দিয়েছে, মিন অফ এজেস অফ 33 স্টুডেন্টস কত বলেছে 13। therefore টোটাল এজ কত হবে? তাহলে টোটাল এজ অফ স্টুডেন্ট কত হবে? 13 হলো মিন, আর নাম্বার অফ স্টুডেন্টস কত রয়েছে 33, তাহলে মিন ইনটু আমি যদি নাম্বার অফ স্টুডেন্টস করি, তাহলে এখানে আমি টোটাল এজটা পেয়ে যাব, মানে ওই 33টা স্টুডেন্টের সব মিলিয়ে এজ কত। তো এটাকে আমাকে প্রোডাক্ট করতে হবে 9 এটা হয়ে গেল তাদের এজ। ওকে, টোটাল এজ। এবারে বলেছে একটা স্টুডেন্ট বেরিয়ে গেল, তাহলে ইফ ওয়ান গার্ল লিভস দেন নাম্বার অফ স্টুডেন্ট এখন কত রয়েছে, নাম্বার অফ স্টুডেন্ট দ্যাট ইজ n কত রয়ে গেল, এখন হয়ে গেল কত 33 ছিল, এখন 32, একজন স্টুডেন্ট বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়াতে তাদের কত বলেছে মিন হয়ে গেছে এখন কত 12 হোল 15/16। therefore total age of 32 students কত হবে? আগে এখানটা লিখে নিচ্ছি, এই 32 স্টুডেন্টস এর মিন দিয়ে দিয়েছে, কিন্তু মিন অফ 32 স্টুডেন্টস কত বলেছে 12 হোল 15/16 ইয়ার্স, এটা বলে দিয়েছে। একজন চলে যাওয়ার পরে তাদের মিন হয়েছে এটা, তাহলে টোটাল কত হবে 32 ইন্টু 12 হোল 15/16, এটা হবে টোটাল ইয়ার্স। এবার তো এটা ক্যালকুলেট করতে হবে, তো আগে একটু 16 আর 12 192 প্লাস 15 232 ইন্টু 207/16, এটা কেটে দিলাম 2 হলো, তাহলে হলো 414 ইয়ার্স। তাহলে যে 32 স্টুডেন্টস এখন রয়েছে তাদের টোটাল এজ কত হলো 414 ইয়ার্স। যখন 33 ছিল তখন টোটাল এটা ছিল ইয়ার, যখন 32 মানে একদিন বেরিয়ে গেছে তখন ইয়ার হচ্ছে এটা,
তাহলে নিশ্চয়ই যে বেরিয়ে গেছে তার এজ হবে, therefore age of girl যখন 33 স্টুডেন্টস ছিল তখন এজ কত ছিল টোটাল 429। যখন একজন বেরিয়ে গেল, যে বেরিয়ে গেল তারপরে এজ হলো কত 414, তাহলে যে বেরিয়ে গেছে তার এজ কত -414 ইয়ার্স করে দিলেই পেয়ে যাবো। তাহলে এটা কত হচ্ছে 15 ইয়ার্স। ওকে, তো এখানে তারপর তুমি আনসার বলে লিখে দেবে এজ অফ দ্য গার্ল হু লিভস ইজ 15 ইয়ার্স। হলো, তো এটা হলো এইভাবে এই ধরনের প্রসেসগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। তো এতক্ষণ আমি যেগুলো দেখালাম সেটা হলো মিন ক্যালকুলেশন করা ইন আনগ্রুপড ডেটা, যেখানে ডেটাগুলো হ্যাপাজার্ডলি যে কোনো ভ্যালু হতে পারে দেওয়া রয়েছে। এবারে আমি যেটা করাবো সেটা হচ্ছে মিন অফ গ্রুপড ডেটা। আমি গ্রুপ ডেটার ক্ষেত্রে বলেছিলাম তিনটে মেথড, যেটা আমি দেখিয়েছি, ডাইরেক্ট মেথড, শর্টকাট মেথড বা ডেভিয়েশন মেথড, আর হচ্ছে আর একটা বললাম হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। তিনটে মেথডই কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো যেহেতু আমি এখন শুধুমাত্র ডাইরেক্ট মেথডটা করিয়েছি, তো আমি এই যে গ্রুপ ডেটার উপরে কি করে কাজ ডাইরেক্ট মেথড দিয়ে করতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। ওকে, এক্ষেত্রে কিন্তু যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে পার্টিকুলার একটা কোনো ভ্যালু দেওয়া থাকবে না, রেঞ্জ দেওয়া থাকবে। তো রেঞ্জ দেওয়া থাকলে বা ধরো বলেছে যে এতগুলো এজ 15 এজের 5টা স্টুডেন্ট, বা ধরো বলা আছে কোনো একটা ক্লাসে এজ 15 এর 5টা স্টুডেন্ট, এজ 17 এর 6টা স্টুডেন্ট, আর হচ্ছে ধরো বলেছে এজ 16 এর 8টা স্টুডেন্ট। এরকম ভাবে একটা পার্টিকুলার ভ্যালুর এগেনস্টে কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, একটাই ভ্যালু নেই কিন্তু একাধিক ভ্যালু দেওয়া রয়েছে। তখন আমি এই ভ্যালুগুলোকে গ্রুপ ডেটা হিসেবে ক্যালকুলেট করে কিভাবে কাজ করবো সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে উইথ এক্সাম্পল অ্যান্ড ইউজিং ডাইরেক্ট মেথড দেখাবো। ওকে, এক্সাম্পলটা দেখো আমি যেটা নিয়েছি, দ্য ফলোইং টেবিল শোজ দ্য গেইন ইন ওয়েট, মানে কতটা ওয়েট বেড়েছে বাই 25 চিলড্রেন্স। 25 চিলড্রেন্স এর উপর ওরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেছে যে কোন বাচ্চার ওয়েট কতটা ইনক্রিজ করেছে বা গেইন করেছে, কোন বাচ্চা কতটা ওয়েট। ওকে, ইন আ ইয়ার কি বলছে, গেইন ইন ওয়েট কেজিতে দেওয়া রয়েছে ইউনিটটা। 1.5 কেজি গেইন করেছে কতজন স্টুডেন্ট, কতজন চিলড্রেন, 4 জন। 2 কেজি ইনক্রিজ করেছে বা গেইন করেছে 5 জন। 2.4 কেজি 8 জন। 3 কেজি গেইন করেছে 5 জন। 3.2 কেজি গেইন করেছে 2 জন, আর 3.4 কেজি গেইন করেছে 1 জন। তো এই ক্ষেত্রে দেখো এই 1.5 কেজি গেইন করেছে একজন স্টুডেন্ট না, 4 জন, মানে এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু 4। তো সেই রেসপেক্টে আগে আমাকে কি করতে হবে, এখানে একটা টেবিলে ওভারঅল ক্যালকুলেশনটা করে নিতে হবে। এটা কিন্তু ডাইরেক্ট মেথডেই করবো, বাট আগের মতন ডাইরেক্ট ক্যালকুলেশন কিন্তু এক্ষেত্রে করতে পারবো না। যেমন আমি যা ডাইরেক্ট এই ভ্যালুগুলো যোগ করে দিচ্ছিলাম, কারণ সব কটার এগেনস্টে আগেরটার ক্ষেত্রে কি ছিল, একজন একজন করেই ক্যান্ডিডেট ছিল। বাট এক্ষেত্রে কিন্তু 1.5 এর একজন ক্যান্ডিডেট নেই, 4 জন রয়েছে। তো টোটাল কি আমার সামটা 1.5 হবে না 1.5 একজন আছে, তার মানে 4 জনের কত টোটাল 6 কেজি, তাহলে সেটা ক্যালকুলেট করতে হবে। তো সেই রেসপেক্টে কিন্তু আমাকে প্রোডাক্টটা এইভাবে ধরতে হবে। তো আমি টেবিলটা আগে বানিয়ে নিচ্ছি। প্রথমে লিখছি এক্স অফ আই। এক্স অফ আই মানে হচ্ছে ভ্যালু, ডেটাটা, যেটা আমি ডাইরেক্ট মেথডের থিওরামেও বুঝিয়েছিলাম যে এক্স অফ আই মানে এক্স অফ 1, এক্স অফ 2, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা কি। তো এটাকে আমি এক্স অফ আই, কারণ ডেটাটা এটা। ওকে, দেন এফ অফ আই দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। এই পার্টিকুলার ভ্যালুর এগেনস্টে কতগুলো ভ্যালু আছে, যেমন 1.5 কেজি 4 জন আছে, তো ফ্রিকোয়েন্সি তখন এখানে 4। এবারে আমাকে ক্যালকুলেট করতে হবে এখানে এফ অফ আই ইন্টু এক্স অফ আই, এটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। কারণ একজনের যদি 1.5 কেজি হয় তাহলে 4 জনের কত সেটা বার করে তবে সাম করে কিন্তু আমি মিন বার করতে পারবো। তো এখানে এক্স অফ আই গুলো আমি পরপর আগে লিখে নিচ্ছি। 1.5, তারপরে 2, তারপরে 2.4, তারপরে 3, দেন 3.2, দেন 3.4, 1 2 3 4 5 6, 6টা। ওকে, এফ অফ আই হচ্ছে প্রথমে ফ্রিকোয়েন্সি 4, 2 এর আছে 5, 8, এটা হলো 5, দেন ইট ইজ 2 এন্ড ইট ইজ 1। এরপরে আমাকে এই দুটোকে মাল্টিপ্লাই করে এফ অফ আই এক্স অফ আই বার করতে হবে। কত হচ্ছে, এটা হলো 6.0 মানে 6, এটা 10, এটা তো ফ্র্যাকশনই আসবে। এখানে একটার আগে পয়েন্ট আছে, তাই জন্য আমি একটার আগে পয়েন্ট বসালাম, দেখে একটু ওইদিকে সরিয়ে লিখেছি কিন্তু, হ্যাঁ ডট নিচে লিখিনি, আলাদা সাইড করে লিখেছি। 15, যেগুলো পয়েন্ট থাকছে সেগুলো এইভাবে লিখছি যাতে আমার অ্যাডিশনটা করতে সুবিধা হয়। এটা হচ্ছে 3.4, একজন আছে, এটাই চেক করব। দেন টোটাল ফ্রিকোয়েন্সি,
এটাকে আমি ক্যালকুলেট করে 25 দিয়ে পাবো। 25 জন চিলড্রেন এখানে রয়েছে। আর এই সামেশনটা যদি আমি করি তাহলে কত পাচ্ছি? 4 + 4 + 2 0 ক্যারি 1 3 তারপর 10 15 15 and 9 24 6 30 0 ক্যারি 3 1 2 3 মানে এখানে হয়ে গেল 6 60। ঠিক আছে, মানে সব মিলিয়ে টোটাল ওয়েট বেড়েছে 60 কেজি আর টোটাল নাম্বার অফ চিলড্রেন হচ্ছে 25। দেয়ারফর মিন কত হবে? মিন হচ্ছে টোটাল বাই ফ্রিকোয়েন্সি। এখানে টোটালটা কত? এফ অফ আই এক্স অফ আই হচ্ছে টোটাল, আর যেহেতু সামেশন সাইন দিয়েছি কারণ আমাকে টোটালটা দেখাতে হবে, আর সামেশন অফ এফ অফ আই মানে ফ্রিকোয়েন্সির সাম কত। তাহলে এফ অফ আই আর এক্স অফ আই মানে এই যে এই প্রোডাক্টটা তার সাম মানে প্রত্যেকটা সাম কত বেরিয়েছে? 60। আর এফ অফ আই মানে ফ্রিকোয়েন্সির সাম কত বেরিয়েছে? 25। আমরা ক্যালকুলেট করছি, আগে 5 দিয়ে কেটে নিই। 12/5, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশনে। 2 থেকে যাবে 2, দ্যাট ইজ 4। তাহলে মিন গেইন বলেছে দ্য মিন অফ গেইন ইন ওয়েট, therefore the mean of gain in weight মানে অ্যাভারেজলি ইন অল অ্যাভারেজ এরা 2.4 কেজি করে গেইন করেছে। ওকে, সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম, যেখানে এই মানে একটা পার্টিকুলার মানে গ্রুপের এগেনস্টে, যেমন এটা 1.5 একটা গ্রুপ, তার এগেনস্টে 4 জন, এরকম 2 একটা গ্রুপ তার এগেনস্টে 5 জন, এইভাবে যখন দেওয়া থাকবে প্রবলেমটাকে এরকম ভাবে সলভ করতে হবে। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পার্টিকুলার এবার রেঞ্জ দেওয়া থাকবে। যেমন ধরো বললো 1 থেকে 2 কেজি রেঞ্জে বেড়েছে 4 জন, 2 থেকে 3 কেজি রেঞ্জে বেড়েছে 5 জন। তার মানে কি সেক্ষেত্রে যে রেঞ্জটা মানে ওয়েট অফ গেইনটা সেটা যে 1.5 কেজি বেড়েছে তা কিন্তু নয়, কেউ 1.2 কেজিও বাড়তে পারে, আবার কেউ 1.8 কেজিও বাড়তে পারে। 1 থেকে 2 এর রেঞ্জ মানে তো তার মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, কেউ 1.5 কেজি বাড়তে পারে, কেউ 1.2 কেজি ওয়েট গেইন করতে পারে, কেউ 1.8 কেজি গেইন করতে পারে। তখন এখানে কিন্তু ওই গ্রুপটা কিন্তু ওরকম মানে ক্লাস ফর্মে দেওয়া থাকবে, এত থেকে এত রেঞ্জ, এত থেকে এত, এরকম ভাবে দেওয়া থাকবে। তো সেই প্রবলেমটা আমি নেক্সট সলভ করে দেখাচ্ছি। এবার নেক্সট কোশ্চেন কি আছে সেটা হচ্ছে মিন বার করতে হবে এই ডিস্ট্রিবিউশন টেবিলটার ইউজিং ডাইরেক্ট মেথড। তো এক্ষেত্রে আমি দেখো রেঞ্জ নিয়ে নিয়েছি, দেখেছো আগের কোশ্চেনে কিন্তু রেঞ্জ দেওয়া ছিল না, পার্টিকুলার একটা ভ্যালুর এগেনস্টে কতগুলো ফ্রিকোয়েন্সি সেটা বলে দেওয়া ছিল। এবারে যেটা আছে সেখানে কিন্তু রেঞ্জ বলে দেওয়া আছে। এক্ষেত্রে ফার্স্ট তোমাকে ফলো করতে হবে রেঞ্জের যে গ্যাপটা মানে যে পার্টিকুলার ডিফারেন্সটা সেটা সেম আছে কিনা। এটা দেখো 84 আর 90 মানে 6, এটা 90 থেকে 96 6, সব কটারই গ্যাপ 6 করে আছে। ঠিক আছে, এবারে আগে যেমন আমরা করেছিলাম 1.5 এর সাথে আমি 4 প্রোডাক্ট করে দিয়েছিলাম কারণ একটা পার্টিকুলার গিভেন ডেটা ছিল। বাট এবারে এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা দিয়েছি আমি, এই যে এই রেঞ্জটার মধ্যে যাওয়া রয়েছে ফ্রিকোয়েন্সি 8, আমি এইটাকে 84 এর সাথে প্রোডাক্ট করবো না 90 এর সাথে করবো? তার মানে কি 84ই 8 জন আছে না? প্রত্যেকের ক্ষেত্রেই কি আমি 84 দিয়ে ক্যালকুলেট করবো? নিশ্চয়ই নয়। তাহলে আমি করবো কত দিয়ে ক্যালকুলেশন? তখন আমাকে কিন্তু এর মধ্যে থেকে ক্লাস মার্কটা বার করে নিতে হবে, কোন মার্কের উপরে ডিপেন্ড করে আমি এই ফ্রিকোয়েন্সিটাকে প্রোডাক্ট করবো। ঠিক আছে, তো আমি টেবিলটা আগে বানাচ্ছি, টেবিলের হেডিং গুলো দেখে নাও একটু। ফার্স্টে ক্লাস ইন্টারভালস গুলো লিখতে হবে, দেন ক্লাস মার্ক লিখতে হবে, তারপরে ফ্রিকোয়েন্সি লিখতে হবে, অ্যান্ড দেন এই ফ্রিকোয়েন্সি আর ক্লাস মার্ক মানে যেটা ক্লাস মার্ক আমি পরে লিখছি, যেটা ক্লাস মার্ক রয়েছে সেটাকে ওয়াই অফ আই বলে ডিনোট করা হয়, ফ্রিকোয়েন্সিকে এফ অফ আই দিয়ে ডিনোট করা হয়, এবং এখানে আমরা জানি এফ অফ আই ইন্টু ওয়াই অফ আই করবো। বেসিক্যালি এটা কিন্তু এতক্ষণ আমরা এফ অফ আই ইন্টু এক্স অফ আই করছিলাম, তোমার দরকার পড়লে তোমরা এটাকে এক্স অফ আইও লিখতে পারো। এক্স অফ আই মানে ডাইরেক্ট ভ্যালু দেওয়া ছিল, সেটা আমাকে এক্স অফ আইটা এখানে বার করে নিতে হবে। তো তুমি এক্স অফ আই লেখো, ওয়াই অফ আই লেখো, একই ব্যাপার। ওকে, তো হেডিং গুলো আমি দিয়ে নিয়েছি আগে, এবারে ক্যালকুলেশন স্টার্ট করছি। ফার্স্ট রেঞ্জ হচ্ছে 84/90, রেঞ্জ গুলো সব লিখছি। 90, তারপরে 96, দেন 96 থেকে 102, 102 থেকে 108, অ্যান্ড 108 থেকে 114, 1 2 3 5টা আছে, 5টা আমি লিখে নিয়েছি। ওকে, এবারে ক্লাস মার্ক। ক্লাস মার্ক মানে হচ্ছে এর মধ্যে থেকে মিডল ভ্যালুটা বার করতে হবে। তো বেসিক্যালি কি করে করবো? দিস প্লাস দিস বাই 2, এইভাবে তোমরা করবে। 84 + 90/2, 87। একটা দেখালাম, বাকিগুলো নিজেরা করবে। এটা হবে 93। এটা তার একটা শর্টকাট মেথডে বলে দিচ্ছি, হ্যাঁ। দুটোর মাঝখানে গ্যাপ কত? 6, তাহলে 6/2 করবে, কত হবে? 3। এটার সাথে 3 অ্যাড করবে, তাহলে কত পেয়ে যাবে, যেটাতে আমি এটা করলাম আর কি। ওকে,
এটা 96 ছিল, তাহলে এটা 99 হবে। এটা 102 আছে, তাহলে এটা 105 হবে। আর 108 আছে, মানে 111। এই বড় ক্যালকুলেশন করার থেকে এটাই বেটার। গ্যাপটা দেখে নেবে কত, সেটাকে বাই দিয়ে করে দেবে, হয়ে গেল। তাহলে ওয়াই অফ আই বা এক্স অফ আই যেটাই হোক। ফ্রিকোয়েন্সি, এবার এই অনুযায়ী ফ্রিকোয়েন্সি গুলো লিখছি। প্রথমটা এই রেঞ্জের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 8, তার মানে এর এগেইনস্টে 8 লিখবো। তারপর এটা 12, তারপরে এটা 15, দেন 10, আর এরপর হলো 5 হলো। তার মানে 87 যে ভ্যালুটা, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। এতগুলো সংখ্যা আছে। 93 আছে 12টা, 99 আছে 15, 105 আছে 10, আর 111 আছে হচ্ছে 5। তাহলে এর টোটাল কত? তো এর টোটাল বার করতে গেলে আমাকে কি করতে হবে? আগে এইগুলোকে সব কটাকে প্রোডাক্ট করে নিই, তারপর টোটাল করতে হবে। তো আমি আগে এই দুটোর প্রোডাক্ট করে এখানে বসাবো, এই দুটোর প্রোডাক্ট করে এখানে বসাবো, এইভাবে আগে প্রোডাক্ট গুলো করে নেবো। প্রোডাক্ট গুলো আমি অলরেডি করে নিয়েছি। 87 into 8, 696, এইভাবে সব কটা প্রোডাক্ট আমি করে নিয়েছি, প্রত্যেকটা কারেসপন্ডিং এলিমেন্ট গুলো ওয়াই অফ আই ইন্টু এফ অফ আই করে নেওয়ার পরে এই যে প্রোডাক্টটা পেলাম, এইগুলোর সাম করতে হবে। মিন মানে কত, আগে সাম করব, তারপরে বাই ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করব। তো সামটা আমি করে কত পেয়েছি, এটাকে এই সব কটাকে অ্যাড করে 4902। এই সামটাকে আমি ডিভাইড করব কি দিয়ে? ফ্রিকোয়েন্সি দিয়ে, তবে আমি মিন পেয়ে যাব। ওকে, তো আমার তো এখানে জায়গা নেই, তো এরপর আমি এই ওপরে কোশ্চেনটাকেই মুছে নিচ্ছি একটু। ফার্স্ট উপরে লাইনটাই মুছলাম। therefore মিন আমি কি জানতাম? সাম করতে হবে এফ অফ আই ইন্টু এক্স অফ আই, বা আমি এখানে ওয়াই অফ আই নিয়েছি। আর আরেকটা হচ্ছে সাম অফ সামেশন অফ এফ অফ আই। এটা কত হলো? 4902। এটা কত হয়েছে? 50। ওকে, তো এটাকে আমি ডিভাইড করব, ডিভাইড করে হচ্ছে 98.04। ওকে, তো এইটা হলো আমার মিন ভ্যালু, এখান থেকে আমি বার করতে পারলাম। ওকে, তো এইভাবে যখন ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে তখন এই প্রসেসটা করতে হবে। তাহলে ওভারঅল আমি কতগুলো প্রসেস শেখালাম। একটা ডাইরেক্ট মেথড দেখালাম আনগ্রুপ ডেটার উপরে, ঠিক আছে, একদম ফার্স্টে দেখিয়েছি। তারপরে দেখালাম এখানে ডাইরেক্ট ভ্যালু দেওয়া থাকবে, শুধুমাত্র একটা একটা করে ভ্যালু ডেটা দেওয়া রয়েছে এবং তার কারেসপন্ডিং কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। তখন এই পার্টটা থাকছে না, তখন মানে এখানে যেমন আমি গ্রুপ ডেটা থেকে এই ভ্যালুটা বার করে নিয়েছি, তখন এই ভ্যালুটাই এখানে দেওয়া থাকবে। ডাইরেক্ট এখান থেকে স্টেপটা আমাদেরকে করতে হবে। জাস্ট ভ্যালুগুলো পুট করবো, ফ্রিকোয়েন্সি পুট করবো, প্রোডাক্ট করে সাম করবো, ফ্রিকোয়েন্সি সাম করবো, করে এই সামটাকে এটা দিয়ে ডিভাইড করে দিলে ফ্রিকোয়েন্সি দিয়ে আমি মিন পেয়ে যাচ্ছি। আর এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে। তাহলে ক্লাস ইন্টারভাল থেকে আগে আমাকে এক্স অফ আই বা ওয়াই অফ আইটা বার করে নিতে হবে। এটা কি করে বার করলাম? এর মাঝখানে গ্যাপটা কত দেখে নিচ্ছি, লোয়ার আর আপার লিমিটের মাঝখানে বাই 2 করলে যে ভ্যালুটা পাচ্ছি, এখানে কত পেয়েছিলাম? 3। তাহলে লোয়ার লিমিটের সাথে কিন্তু আমাকে এই 3 ভ্যালুটা অ্যাড করে করে যেতে হবে। ওকে, করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স অফ আই বা ওয়াই অফ আই, যেটাই হোক পেয়ে গেলাম। ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া থাকবে, সেই অনুযায়ী বসাবো। বসে এই দুটোর প্রোডাক্ট করে সাম বার করে নিয়েছি। তারপর এখান থেকে আমি কি ফ্রিকোয়েন্সির সাম বার করে নিয়েছি। দেন টোটাল সাম বাই ফ্রিকোয়েন্সি দিলে পরে আমি মিন পেয়ে যাবো। এইভাবে আমাকে গ্রুপ ডেটা যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে মিন বার করতে হবে। ওকে, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি পুরো ভিডিওটি বুঝে থাকো, প্রথম থেকে শেষ অবধি ঠিকঠাক দেখে থাকো, তাহলে হয়তো আর কোনো কনফিউশন থাকবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল রূপা স্টাডি সলিউশনকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।